তো 1 নম্বর ক্লাসে আমরা করছিলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটর কি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরিচিতি। তো আশা করি অ্যাডোবি ইলাস্ট্রেটর কাকে বলে এবং এর পরিচিতি সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে, পূর্ণাঙ্গ ধারণা হয়েছে। এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রধান কাজ কি, এটা আমরা এরপরে শিখছিলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রধান কাজ কি, সেটা আমরা এর মধ্যে শিখছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর দ্বারা ভেক্টর বেস ডিজাইন তৈরি করা যায়, অর্থাৎ ইলাস্ট্রেটর প্রোগ্রাম দ্বারা গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন বিষয়ে ডিজাইন, যেমন বই ও কভার, কার্ড, ব্রোশিয়ার সহ আরও অনেক কিছু ডিজাইন করা যায়। এছাড়া যে কোনো ধরনের কার্টুন, চরিত্র ইত্যাদি ডিজাইন করা যায় ইলাস্ট্রেটরের সাহায্যে। এগুলো আমাদের প্রথম ক্লাসে যে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল সেখানে এগুলো বলা হয়েছে। এছাড়া ক্লাস কন্টেন্টের মধ্যে ছিল ইন্টারফেস, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বিষয়ে আমাদের ছিল যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে বা হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম কাকে বলে। তো এর মধ্যে আমরা বলছিলাম যে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, এর মধ্যে আমরা ব্যবহার করি কোনটা, উইন্ডোজ আমরা ব্যবহার করি। হোয়াট ইজ ইউর কম্পিউটার সিস্টেম, তোমার কম্পিউটারের সিস্টেমটা কী আছে সেটা আমরা বলছিলাম যে কীভাবে জানা যাবে। তো আমরা জানি যে কোনো কম্পিউটার সিস্টেম যদি জানতে হয় তাহলে কীভাবে জানতে হয়, মাই কম্পিউটারে যে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে আমরা এই কম্পিউটারের বিস্তারিত জানতে পারি, অর্থাৎ আমার কম্পিউটারে কী কী সিস্টেম ব্যবহার করা হয়েছে সেইগুলো জানা যায় প্রপার্টিস থেকে। তো এটাও আমাদের একটা প্রশ্ন, এটা কিন্তু 1 নম্বর ক্লাসে কথা বলছি আমি। আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো আমাদের জানতে হবে। হোয়াট ইজ দ্য বেস্ট গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, এটা উত্তর কী হবে, ইলাস্ট্রেটর, ফটোশপ। হাউ ক্যান উই ম্যানেজ দ্য সফটওয়্যার, আমরা কীভাবে, এটা ম্যানেজ হবে না, এটা হবে হচ্ছে হাউ ক্যান উই কালেক্ট, COLLECT, কালেক্ট দ্য সফটওয়্যার, এটা উত্তর কী হবে, হাউ ক্যান উই কালেক্ট দ্য সফটওয়্যার, আমরা কীভাবে এই সফটওয়্যারটি সংগ্রহ করতে পারি। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছিলাম যে যার কাছে সফটওয়্যার নেই তোমরা যেন কী করতে পারো, দোকান থেকে কিনতে পারো। আর বলছিলাম কি, দোকানে যদি না কেনো তাহলে পেন ড্রাইভে কারোর কাছ থেকে নিয়ে আসবা, সেটা বলছিলাম। আর বলছিলাম কি, গুগলে সার্চ করে ডাউনলোড করা, সার্চ অ্যান্ড ডাউনলোড। হ্যাঁ, গুগলে সার্চ করে যদি ডাউনলোড করতে চাও খুবই সহজ, এখানে সার্চ করবা, যেমন তোমার দরকার লাইট ভার্সন, তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা পোর্টেবল বলে, PORTABLE, পোর্টেবল ভার্সন, ডাউনলোড, অ্যাডোবি ইলাস্ট্রেটর পোর্টেবল ভার্সন ডাউনলোড দিয়ে আমরা দিলাম। তো এখানে অনেক সাইট এসছে যারা এই সফটওয়্যারগুলো ডাউনলোড করার সুযোগ দেয়। সব সাইটে যে পাওয়া যাবে তা না, আমরা এখানে একটু যাই, এই ওয়েবসাইটটা যাই, এখানে অনেক ভালো ভালো সফটওয়্যার পাওয়া যায়। তারপরে অনেক ওয়েবসাইট এসছে, সব জায়গায় কিন্তু পাওয়া যাবে না, বিশেষ কিছু কিছু জায়গায় পাওয়া যাবে। আই গেট ইনটু পিসি, এটা আমার ছেলে ব্যবহার করে খুব, এখানে অনেক সফটওয়্যার পাওয়া যায়। অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2020-এর একটা পোর্টেবল ফ্রি একটা ভার্সন এরা দিয়েছে, যেটা ডাউনলোড করা যাবে। অ্যাডোবি ফটোশপ, লাইটরুম ক্লাস CC, এটা না, একটা ডাউনলোডের লিঙ্ক এখানে আছে। এই পাওয়ার দাও, কম্পিউটার পাওয়ার দাও নিচে থেকে। ডাউনলোড অপশনটা আমি একটু খুঁজে নিই, এখানে আছে আশেপাশে। CC advertisement, free download. You can also download Adobe Photoshop, the industry standard drawing, Adobe Illustrator CC 2020 portable, Adobe Photoshop এই যে এখানে দেওয়া আছে। এখানে গেলে আমাদের ডাউনলোডের অপশন আসবে, এই যে একটু ওয়েট করতে হবে, ডাউনলোডের অপশন আসবে। তাহলে
হ্যাঁ খুঁজবা, একটু পরে খোঁজা শুরু করবা, তারপর 3-4 ঘন্টা খুঁজে না পালি তারপর আমি দেবো। শিখতে হবে তো নাকি? আমার ছেলে 5-এ পড়ে, ওর কাছে এমন কোনো সফটওয়্যার নেই যে ওর কাছে নেই। আমি যখন ইউনিভার্সিটি পড়তাম তখন আমার কাছে সব সফটওয়্যার থাকতো, মানে যে সফটওয়্যার বলবা সেই সফটওয়্যার আছে। আর তখন তারা সফটওয়্যার কিনতে হতো টাকা দিয়ে, এখন তো ডাউনলোড করলে হয়ে যাবে। আচ্ছা, আমাদের তারপরে প্রশ্ন কি, হোয়াট ইজ দ্য বেস্ট গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, আমরা এটা শিখলাম। তারপর শিখলাম কি, হাউ ক্যান উই কালেক্ট দ্য সফটওয়্যার, আমরা কীভাবে সফটওয়্যার সংগ্রহ করব। তারপর হচ্ছে হাউ ক্যান ইনস্টল দ্য সফটওয়্যার। আচ্ছা, সফটওয়্যার ইনস্টল দিতে পারি সবাই? ওটা গতদিন দেখাই দিয়েছিলাম, গতদিন তো তুমি ছিলে না। ওই যে ওর ল্যাপটপে ইনস্টল দিলাম, ওই সময় দেখাই দিলাম। আচ্ছা, ইনস্টল তোমার ল্যাপটপে আমি আবার দিয়ে তোমার শেখাই দেবো, ঠিক আছে? তারপর প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য সফটওয়্যার ইন্টারফেস, একটা সফটওয়্যার ইন্টারফেস কাকে বলে? কোনো সফটওয়্যার ওপেন হওয়ার সাথে সাথে প্রথমে যে লুক আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে হোম পেজ বা ইন্টারফেস বলা হবে সেটাকে। তাহলে আমরা যখন ইলাস্ট্রেটর ওপেন করি তখন সেই ইলাস্ট্রেটরের যে প্রথম যে লুক আসবে সেটা হবে হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসের সাথে আমাদের অনেক কাজ রয়েছে। তারপর হচ্ছে মেনু বার কাকে বলে এবং মেনু বার সাব মেনু কাকে বলে। তাহলে যে কোনো সাইটেরই কিন্তু একটা মেনু বার থাকে, তাই না? যে কোনো সাইটের একটা মেনু বার থাকে এবং তার আবার সাব মেনু থাকে। তো আমরা যদি সাপোজ ইলাস্ট্রেটর ওপেন করি বা অন্য কোনো সফটওয়্যার ওপেন করি, যেমন এই সফটওয়্যারটা আমি যদি ওপেন করি, তাহলে এই সফটওয়্যারের মেনু আছে, যে প্রত্যেকটা মেনু, এগুলো সব মেনু। যেমন ড্র নামে একটা মেনু আছে এখানে, এই ড্র মেনুতে যখন ক্লিক করলাম তখন এই ড্র মেনুর ভিতরে আমরা দেখছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। এর ভিতরে কিন্তু 10টা মেনু এর মধ্যে আছে। একইভাবে আমাদের যখন আমরা ইলাস্ট্রেটর ওপেন করব তখন ইলাস্ট্রেটরের ভিতরেও আমরা মেনু এবং সাব মেনু দুটোই পাবো। তাহলে প্রত্যেকটা মেনুর অধীনে যতগুলো মেনু থাকবে সবগুলোকে আমরা বলবো হচ্ছে সাব মেনু। একটা সিভি তৈরি করো তুমি। প্রত্যেকটা মেনুর অধীনে যতগুলো মেনু থাকবে সবগুলোকে আমরা সাব মেনু বলবো। আচ্ছা, এটা আমি দেখা দিচ্ছি। এরপরে হচ্ছে যে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ এর কাজ কি? ক্রিয়েট নিউ মানে কি? ক্রিয়েট নিউ মানে হচ্ছে কোনো কিছু নতুন কিছু তৈরি করা, তাই তো? তো যখন আমরা নতুন কিছু তৈরি করব তখন ক্রিয়েট নিউর মাধ্যমে আমাদের তৈরি করতে হবে। ক্রিয়েট নিউ। এই ক্ষেত্রে কিবোর্ডের সাহায্যে Ctrl+N দিলেও নতুন কিছু তৈরি হবে। অর্থাৎ এই যে এখন যে ফেসটা আমরা এখানে দেখছি এটা আমাদের ইন্টারফেস, এবং এই যে এখানে যেটা দেখছি ইলাস্ট্রেটরের ক্রিয়েট নিউ। তাহলে ক্রিয়েট নিউর মাধ্যমে নতুন কোনো ফাইল নেওয়া যায়। আমরা একটা সিম্পল যে কোনো পেজ নিতে পারি, কিন্তু আমরা যে ইসের কাজ করছি বলে আমরা একটা A4 কাগজ নিয়ে ক্রিয়েট করলাম। সিভির কাজ করছে এই জন্য। তাহলে আমরা এখানে দেখছি যে একটা ইন্টারফেস আমরা দেখছি যার ক্রিয়েট নিউ অপশন আছে এবং ক্রিয়েট নিউর মাধ্যমে নতুন কোনো অপশন ওপেন করা যায়। আর তাহলে মেনু আর সাব মেনু হবে হচ্ছে এই যেমন যেমন এডিটে আমি ক্লিক করলাম, এডিটে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো মেনু এখানে ওপেন হয়েছে, এগুলোকে আমরা সাব মেনু বলছি। আর প্রধান মেনু যেমন অবজেক্ট হচ্ছে প্রধান মেনু, আর এর সাব মেনু হচ্ছে এইগুলো। ফাইল হচ্ছে প্রধান মেনু, যার সাব মেনু হচ্ছে এইগুলো। তো তাহলে ক্রিয়েট নিউ এর কথা, কাগজের সাইজ বা প্রিন্টের সাইজ কীভাবে ঠিক করতে হয়। এখানে আমরা কাগজের সাইজ তো প্রথমে আমরা ঠিক করে নিই, আর প্রিন্টের সাইজ যখন প্রিন্ট করা হয় প্রিন্টের সাইজে গেলে তারপর প্রিন্ট করা হয়। আর কালার মোড কত প্রকার থাকে এখানে আমরা জানি 2 প্রকার। এখানে দেওয়া আছে CMYK আর RGB, এখানে দেওয়া আছে, এটা আমাদের পড়তে হবে। তাহলে আমরা দেখছি যে 1 নম্বর ক্লাসে 10টা প্রশ্ন আছে, যে 10টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তো আশা করছি যে এই 10টা প্রশ্ন সবাই তোমরা পড়বা। আর
এই 10টা প্রশ্ন কিন্তু সবার কিন্তু পড়তে হবে, ঠিক আছে? মানে এখানে নাই যে পড়া, অবশ্যই পড়া দিতে হবে। এরপরে যে ক্লাসটা আমাদের আছে সেটা হচ্ছে যে অর্থাৎ 1 নম্বরের পরে সেটা হচ্ছে 2 নম্বর। 2 এসে আমাদের এই ক্লাসে আরও কিছু জিনিস জানার কথা আছে। কী কী জানার কথা আছে সেটা হচ্ছে ফাইল মেনু সম্পর্কে আমাদের জানার কথা আছে 2 নম্বর ক্লাসে এসে। অর্থাৎ ফাইল মেনু সম্পর্কে যে প্রশ্নগুলো সেগুলো আমাদের এখানে পড়তে হবে। এর মধ্যে প্রথমে আছে যে মেনু বারের মোট মেনু সংখ্যা কতটি। তো আমরা জানি যে মেনু বারের মোট মেনু সংখ্যা হচ্ছে 9টি। নয়টি তোমরা জানো, এখানে আমরা লিখেই রাখেছি যে কোন কোন 9টি মেনু এখানে আছে। আচ্ছা, এরপর আছে সাব মেনু কোনগুলো। সাব মেনু তো ইতিমধ্যে তোমরা চিনতে পেরেছো, তাই না? প্রত্যেকটি মেনু সাব মেনু সংখ্যা অনেক, এই কারণে এখানে লেখা হয়নি যে সাব মেনু সংখ্যা আসলে কত, সেটা কিন্তু এখানে লেখা হয়নি। আচ্ছা, সাব মেনু কোনগুলো সেইটাই বলা হয়েছে যে সাব মেনু আসলে কোনগুলো। তাহলে প্রতিটি মেনুর অধীনে যে সকল অপশন থাকে তাদেরকে সাব মেনু বলা হয়। আচ্ছা, এরপর বলা হয়েছে যে টুল বার কাকে বলে। টুলস বার, টুলস বারটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। মানে প্রত্যেকটা যে যত সফটওয়্যার আমি পৃথিবীতে ইউজ করি না কেন, সব সফটওয়্যারেরই অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে টুল বার থাকবে, ঠিক আছে? পৃথিবীর সকল সফটওয়্যারেই টুলবার অপশনগুলো থাকবে, কারণ এটা থাকতেই হবে, কারণ টুলবার না হলে হবে না। কিন্তু আমরা যখন ইলাস্ট্রেটর ইউজ করি তখন ইলাস্ট্রেটরের টুলবার আছে। আমরা দেখছি যে বামে বিভিন্ন ধরনের টুলবার বামে কিন্তু এখানে রয়েছে। সব সফটওয়্যারের আছে ভিন্ন ভিন্ন টুলবার আছে, কিন্তু কাছাকাছি যদি কেউ একটা সফটওয়্যার সম্পর্কে যদি কারো জ্ঞান থাকে তাহলে সে অন্যান্য সফটওয়্যারগুলো সে কম বেশি ব্যবহার করতে পারে। তো তার মানে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডকেও ব্যবহার করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ড, তাহলে সে কিন্তু এক্সেলও ব্যবহার করতে পারে। আবার অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেইগুলোও কিন্তু সে ব্যবহার করতে পারে। এই জন্য আমরা টুলবার সম্পর্কে ভালো জ্ঞান রাখব। আর টুলবারের সাথে সাথে বলা হয়েছে মেনু বার, কন্ট্রোল বার তো তোমরা চেনোই, মেনু বারের নিচে যেটা সেটা কন্ট্রোল বার। আর ফ্লোটিং বার যেটা নিয়ে আসা যায় আবার চলে যায় আবার নিয়ে আসতে হয়, এইভাবে যেগুলো আমাদের কাজ করে সেগুলো হচ্ছে ফ্লোটিং বার। তারপর এই সফটওয়্যারে যেগুলো যে বাম পাশে যে অপশনগুলো রয়েছে এগুলো যখন প্রয়োজন হয় তখন আমরা এগুলো নিয়ে আসি, কাজ করি, কাজ শেষে আবার রেখে দিই। বিভিন্ন সময়ের জন্য এই বারগুলো ব্যবহার করা হয়, এগুলোকে বলা হচ্ছে ফ্লোটিং টুলবার। আচ্ছা, তারপরে বলছে যে হোয়াট ইজ দ্য নিউ সাব মেনু ওয়ার্ক অ্যান্ড হোয়াট ইজ দ্য শর্টকাট। অর্থাৎ আমাদের যে প্রথম যে মেনু ছিল ফাইল মেনু, সেই ফাইল মেনুর অধীনে যে সাব মেনুগুলো আছে তার মধ্যে প্রথম মেনু হচ্ছে নিউ, কন্ট্রোল এন। তো এটা শর্টকাট কী এবং কীভাবে এটা ব্যবহার করতে হয় এটা আমাদের জানতে হবে। সেক্ষেত্রে শর্টকাট কীগুলো একটু মুখস্থ রাখতে হবে, যেমন কন্ট্রোল এনতে নিউ, এটা কিন্তু পৃথিবীর সব সফটওয়্যারের জন্য এক, অর্থাৎ কন্ট্রোল এন দিয়ে নিউই আসে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর সব সফটওয়্যারের জন্য এটা হবে একই নিয়ম হবে। আচ্ছা, তারপর বলছে হোয়াট ইজ দ্য নিউ ফ্রম টেমপ্লেট মেনু। নিউ ফ্রম টেমপ্লেট মেনু জিনিসটা কি, হোয়াট ইজ দ্য শর্টকাট, হাউ ক্যান ক্রিয়েট এ টেমপ্লেট। তা নিউ ফ্রম টেমপ্লেট মেনুটা হচ্ছে যে এটি এমন একটি মেনু যেখানে পূর্বের অনেক কাজের স্যাম্পল পাওয়া যায়। তাহলে এটি এমন একটি মেনু যেখানে পূর্বের অনেক কাজের স্যাম্পল এখানে পাওয়া যায়। এটা হচ্ছে যে
তো এখানে আমরা মনে করি যে এখানে আমরা লিখতে পারি যে গ্রাফিক্স ডিজাইনারগণ তাদের তৈরি বিভিন্ন ফাইল ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করে থাকেন। অনেক সাইট আছে যারা এই টেমপ্লেটগুলো দেয়। তো আমরা দেখলাম যে রেডিমেড কিছু টেমপ্লেট আমাদের এখানে দিয়েছে, ইতিমধ্যে তোমরা সেটা দেখেছো, তাই না? কি কি দেখছো টেমপ্লেটের মধ্যে? কয়েকটা দেওয়া আছে, টি শার্ট আছে, সিডির কার্ড আছে, সিডির কার্ড কেমন হবে, টি শার্ট কেমন হবে, এরকম কিছু স্যাম্পল দেওয়া আছে। এর মাত্র 4-5টা দেওয়া আছে, কিন্তু আসলে ওয়েবসাইটে হাজার হাজার পাওয়া যায়। আমরা কীভাবে টেমপ্লেট সংগ্রহ করতে হয় এটা আমরা দেখাবো। আর হোয়াট ইজ ডায়ালগ বক্স? ডায়ালগ বক্স কি? এটা কি ডায়ালগ বক্স জিনিসটা কি? কোনো কমান্ড দেওয়ার পর কি হয়? ডায়ালগ বক্স আসে কোন সময়? হ্যাঁ, ফাইল বা কমান্ড যেটি আমরা করি, মানে কোনো অ্যাকশান নিলেই হবে, সেক্ষেত্রে আমি কমান্ড লিখেছি যে কোনো কমান্ড দেওয়ার পর প্রথমেই যে বক্সটি আসে তাকে ডায়ালগ বক্স বলে। তো আমরা কমান্ড দিলে বিভিন্ন ডায়ালগ বক্স আসবে। সাপোজ ইলাস্ট্রেটরে আমি একটা কমান্ড দিলাম যে আমি ফাইলে যে একটা কমান্ড দিলাম যে আমি একটা ফাইল কি করব, নিউ ফ্রম টেমপ্লেট করব। আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটা বক্স চলে আসলো। এরকম বক্স এর মধ্যে অনেক ইয়েতেই আছে। হ্যাঁ, যেমন সেভ করব, সেভে ক্লিক করলাম, সেভের জন্য একটা বক্স আসলো। এই সেভের জন্য একটা বক্স আসলো, এটা হচ্ছে যে একটা কি, এটা ডায়ালগ বক্স। মনে থাকবে ডায়ালগ বক্স কাকে বলে? প্রতিটা প্রশ্নই কিন্তু ধরা হবে এবং এই প্রশ্নটা সবাইকেই ধরা হবে। ডায়ালগ বক্স কাকে বলে? আর তারপর ফেসবুক কভার ফটো সাইজ আমরা জানতে চেয়েছি, সেটা তোমরা লিখবা। হোমওয়ার্ক করে আসতে হবে। হোমওয়ার্কের ভিতরে ছিল একটা মাল্টিমিডিয়ার একটা ব্যানার তৈরি করে নিয়ে আসার কথা ছিল, আর ইংলিশ টু বাংলা কীভাবে কনভার্ট করতে হয় সেটা দেখানোর কথা ছিল। ফেসবুক কভার ডিজাইন আর এই 3-4টা কাজ ছিল। আর হোমওয়ার্ক 2 হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। এটা ফেসবুকের আমরা চাইলে একটা কভারের ডিজাইনও তৈরি করতে পারি। তো এই ছিল আমাদের এগুলো। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর সিলেকশন টুল আমরা ইতিমধ্যে সিলেকশন টুল ব্যবহার করছি, যে কারণে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিলেকশন টুলের ব্যবহার আমরা শিখিয়ে দিয়েছি সরাসরি। এই যে লাল কালি দিয়ে বৃত্ত করা রয়েছে, এইটাকে বলা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিলেকশন টুল। স্যার এদিকে এসে বসেন, সাথে কেউ আছে না? তাহলে সিলেকশন টুল আমাদের খুব প্রয়োজনীয় একটা টুল, যে টুলটা আমরা এই টুলবারের মধ্যে একদম সবার উপরে যে টুলটা আছে সেটাকে বলা হচ্ছে সিলেকশন টুল, তাই না? টুলবারের মধ্যে যে টুলটি সবার উপরে, এই যে এখানে ইলাস্ট্রেটরে গেলে আমাদের প্রথমে যে টুলটা রয়েছে টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। এটাই তো তোমরা সবথেকে বেশি ব্যবহার করো, তাই না? এই কারণে এটা সবথেকে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল ব্যবহার করার জন্য প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি ডকুমেন্ট খুলতে হয়, তারপর এটা ব্যবহার করতে হয়। কীভাবে ব্যবহার করতে হয় সেটা বলা আছে। ডকুমেন্ট রোটেট, সব কিছু সিলেক্ট, অ্যাডভান্স সিলেকশন, সিলেক্ট করা ডকুমেন্ট ক্লিক করে দেখবেন এবং নিচে ডকুমেন্ট সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়েছে কিনা সেটি ফাইল কালার দেখবেন, সেখানে কালার পরিবর্তন হবে। আচ্ছা, তো আমরা ইতিমধ্যে
টেক্সট টুলের ব্যবহার কিন্তু আমরা ইতিমধ্যে শিখেছি, টেক্সট টুলের ব্যবহার শিখেছি। তারপরে যে রেক্টেঙ্গেল টুলের ব্যবহার শিখেছি। এই যে রেক্টেঙ্গেল টুলে যে চারকোনা নেওয়ার জন্য গতদিন যে কালার নিয়ে তোমরা খুব লাফালাফি করছিলে, আমরা এটা দিয়েই তো কালারের কাজ করছিলাম। এই যে একটা বক্স তৈরি করলাম, এটা হচ্ছে মূলত রেক্টেঙ্গেল টুলের কাজ। আর এই যে রেক্টেঙ্গেল টুল যেটা যে আমরা নিলাম, এখানে প্রশ্নের মধ্যে বলছে, তার মানে এই বক্সটাকে আমরা যে কোনো কালার আমরা দিতে চাইলে দিতে পারবো। সাপোজ আমরা গ্রিন দিলাম বা ব্লু দিলাম। তো তার মানে আমরা একটা টুলকে ব্যবহার করে আমরা সব কাজই করতে পারছি। তো এই টুলের পাশেই আর একটা টুল রয়েছে, যে টুলটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। তাহলে এটা ছিল সিলেকশন টুল আর এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে, অর্থাৎ যদি ডাইরেক্ট কোনো বিষয়কে যদি আমরা মেন করি তাহলে সেটা হবে ডাইরেক্ট সিলেকশন টুল, সরাসরি। তো এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, সরাসরি এখানে চারটে কোণা আছে, আমরা এই কোণাটাকে আমরা মেন করছি, তাহলে এই কোণাতে আমরা ক্লিক করলাম। তাহলে এই যে এইটা ক্লিক করলাম, এইটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন হলো, অর্থাৎ শুধু এইটা সিলেকশন হয়েছে, ডাইরেক্ট একটাই, অন্য কোনো কর্নার সিলেক্ট হয়নি। এখন এই কোণাটাকে আমরা চাইলে ইচ্ছা মতো পরিবর্তন করে ফেলতে পারবো, যে কারণে এইটাকে বলা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। যে কোনো একটা সিলেকশনকে ডাইরেক্টলি সেটা ব্যবহার করে। তো যদি এরকম হতো যে আমরা ডাইরেক্ট সিলেকশন না নিয়ে শুধু সিলেকশন নিতাম, শুধু থাকতো, আর এই কোণায় যদি আমি মাউস নিয়ে যদি এটা আমরা ইয়ে করতাম, যদি পুরোটাই সরে আসতো, ছোট হতো, বড় হতো, সরিয়ে নিয়ে আসা যেত, কিন্তু ওই কাজটা করা যেত না যে কাজটা ডাইরেক্ট সিলেকশন টুল করতে পারে। আমরা যদি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নিই আর শুধু যদি এখানে ক্লিক করি, আর সেটা যদি আমরা পরে ছেড়ে দেওয়ার পরে যদি এদিকে টানি, এটা এরকম পরিবর্তন হবে। তাহলে ইচ্ছা মতো ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে ইচ্ছা মতো আমরা এটা পরিবর্তন করতে পারছি। ঠিক আছে? নামাজ পড়ে এসো, নামাজ পড়ে এসো, তোমার কাজ রয়েছে তো, ভর্তি সংক্রান্ত কাজ রয়েছে তোমাদের ব্যাচ নিয়ে আমি খুব যন্ত্রণার মধ্যে আছি। এই ব্যাচটার সাইজ করবো, কারণ তোমরা হচ্ছে যে ক্লাস করতে কিরকম, এটা হচ্ছে আমাদের ছিল 2 নাম্বার ক্লাসে, অর্থাৎ ক্লাস 2-তে আমরা এই জিনিসগুলো কিন্তু দেখাইছি ইতিমধ্যে। তাহলে এটা গেল 2 নাম্বার ক্লাস। আর এরপরে আসছে 3 নাম্বার। 3 নাম্বার ক্লাসে ছিল কি? আচ্ছা, 3 নাম্বারে কিছু জিনিস ছিল, যেমন ক্রিয়েট এ ফেসবুক কভার ফটো। আমাদের যে 3 নাম্বার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা একটা কভার ফটো এখানে দেব, এই কারণে। তো কভার ফটো তোমরা সাধারণত কি করো, একটা কভার ফটো দেখাচ্ছে ইচ্ছা মতো দিয়ে দাও আর কি, যা তা। তো যা তা আমরা না দিয়ে একটা কভার ফটো আমরা চাইলে তৈরি করে দিতে পারি। এই ক্ষেত্রে একটা ছবি যদি আমরা নিয়ে আসি, ইলাস্ট্রেটরে যদি একটা ছবি নিয়ে আসি, এখন আমরা একটা ছবি নিয়ে আসবো সাপোজ। এখন যেহেতু কভার ফটো তৈরি করব কিসের, ফেসবুকের। ফেসবুকের কভার ফটো তৈরি করতে হলে তো আমার ফেসবুক কভার ফটো সাইজ জানতে হবে। এটা 2 নম্বর ক্লাসের মধ্যে আমরা পড়াইছিলাম যে কত সাইজ হবে ওইটা, 1600 কত, 2 নম্বর ক্লাসটা দেখে আসি কত আছে। এগুলো তোমাদের মনে রাখতে হবে, তো এভাবে তো সবসময় তো বলা সম্ভব না। কত নাম্বার, 2 নম্বরের ভিতর ছিল, এভাবে বলা সম্ভব না। এখানে আমাদের প্রশ্নের উপরে দেওয়া আছে 1680 আর 860, আর স্মার্টফোনে হচ্ছে 1680 859, ওই একই আর কি, 1680 আর 860ই ধরো, 1680 আর 860। তাহলে আমরা ওই ধরনের একটা ফাইল নেব। তাহলে ফাইলে গিয়ে নিউতে গিয়ে আমরা এটা কাস্টম ডিজাইন নেব, এই যে কাস্টম ডিজাইন,
এবং এটা আড়ে হবে, কারণ ফেসবুকের কভার ফটোটা আড়ে হয়, এই কারণে এখান থেকে আড়ে নিতে হবে। আর সাইজটা এখানে ওয়াইড দিতে হবে 1680, 1680 ওয়াইডে হবে। আর এদিকে হবে হচ্ছে হাইটে হবে কত, 800, 800 কত 60। এটা হচ্ছে পিক্সেল হবে, তাই তো? তাহলে অবশ্যই আমরা এখানে কিন্তু পিক্সেল কিন্তু সেট আপ করে দেবো। পিক্সেল না দিলে কিন্তু হবে না, ঠিক আছে? পিক্সেলের কাজ কি স্যার? কত পিক্সেল তাই বলানো হলো, মানে কত বিন্দু আর কি, কতটা বিন্দু আছে, এত গুণ এত বিন্দু দিয়ে আমরা এটা এখন ক্রিয়েট করলাম। স্যার ওটা কি বারবার তুলে কোনো পিক্সেলই দেওয়া লাগে? অনলাইনে কাজ করার জন্য পিক্সেল দিবা, আর যখন প্রিন্টের জন্য হবে তখন ইঞ্চি বা ফুট বা মিলিমিটারে হিসাব করবো। যেহেতু আমরা এখন ফেসবুকে দেবো, এই জন্য এটা আমরা পিক্সেল হিসাব করছি। এখন যে সাইজটা, আমরা যে সাইজের কাগজটা দেখছি, এই কাগজটা বা এই পেপারটা হচ্ছে, এই আর্টবোর্ডটা হচ্ছে মূলত ফেসবুকের কভার ফটো দেওয়ার জন্য। আমরা বলছি যে ফেসবুকে একটা কভার ফটো তৈরি করবো। তো কভার ফটোতে সাধারণত কি থাকতে পারে, একটা ছবি থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা একটা ছবি নিয়ে আসতে হলে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আমরা এই ফাইলের মধ্যে, ফাইল হচ্ছে প্রধান মেনু, আর এই সাব মেনুর মধ্যে একটা মেনু দেখবা নিচের দিকে আছে, সেটার নাম হচ্ছে প্লেস, PLACE, প্লেস। এই প্লেস ক্লিক করলে আমাদের ছবি নিয়ে আসার জন্য অপশন এসে। তো আমি একটা ছবি নেব, এখানে আসলাম, আমার ছবি আগেই নেওয়া আছে, এইটা নিলাম, সাপোজ প্লেস করলাম। প্লেস করলে আমার মাউসের সাথে একটা ছবি দেখাচ্ছে, অর্থাৎ এই ছবিটা আমি অলরেডি নিয়ে চলে আসছি। এই ছবিটাকে আমি এখানে এখন টান দিয়ে এর সাথে সেট করব, মোটামুটি এই লেভেলে সেট করলাম। এটা আমার একটা ছবি, ছবিতে প্লেস করে নিয়ে আসলাম। ফাইল থেকে প্লেসে গেলে ছবিটা কোথায় আছে সেটা বলতে হবে। তো আমার কম্পিউটারে তো ছবি আছে বলে এখানে আমি দেখতে পাচ্ছি। তোমার কম্পিউটারে না থাকলে তুমি ফটোসের ভিতরে খুঁজতে পারো, এই যে পিকচার্সের মধ্যে খুঁজতে পারো। পিকচার্সের ভিতরে দেখো ফটোস আছে, ওর মধ্যে 2-1টা ফটো আছে, সেটা নিতে পারো। তার এখন এই ফটোটা আমি এখন হচ্ছে যে কভার ফটো হিসেবে আমি চয়েস করলাম আর কি, যে এইটা আমি ব্যবহার করব। আর এর ভিতরে আমি কিছু লিখে দিতে পারি। লেখার ক্ষেত্রে আমরা টেক্সট টুল ব্যবহার করব। সাপোজ আমরা এখানে কিছু লিখবো, ফন্ট সাইজ বাড়াই নি, 72 দিলাম। আমরা মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি লিখলাম, সিলেকশন টুলে এসে এটা আমি বড় করে দিলাম। এটা প্লেস মতো রাখতে পারি, কালার চেঞ্জ করে দিতে পারি উপরে আমাদের ইয়ে থেকে। এটা আমরা চাইলে ইয়েলো দিতে পারি, ইয়েলো দিলে ভালো না লাগলে রেড দিতে পারি, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? দিয়ে আমরা এই ছবিটাকে আমরা কভার ফটো ইউজ করতে পারি। হ্যাঁ, এটা এখন আমি ছবি কভার ফটোতে দেবো, তাহলে আমরা কোথায় আসবো? ফাইল, চেঞ্জ করতে পারবো না স্যার আমরা? কোন ব্যাকগ্রাউন্ড? আমাদের পিছনে যে স্কুল রয়েছে, ওরা ফটোশপের আর হ্যাঁ, সেটা এখান থেকে হবে না স্যার? হ্যাঁ, এখান থেকেও হবে, হবে না তা না। আচ্ছা, এখন আমরা কোথায় আসবো? সেভ করব। ফাইলে গিয়ে আমাদেরকে সেভ করলে এটা যেটা অসুবিধা হবে, সেটা আমাদের সেভ মানে হচ্ছে যে আমরা এই ফাইলটাকে সংরক্ষণ করা। কিন্তু আমরা যদি সেভে যাই, তাহলে ফাইলটা আমাদের কয়েকটা ফরম্যাট আছে ফাইলটা সেভ করার, যে ফরম্যাটগুলো সেভ করলে আমরা এটা কভার ফটো হিসেবে ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে যে পরবর্তীতে ইউজ করার জন্য অ্যাডোবিরই কোনো ভার্সনে সেভ করার জন্য আছে সেভ। তাহলে যদি আমি ফটো যদি কভার ফটো হিসেবে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফাইলে গিয়ে আমাকে করতে হবে এক্সপোর্ট। এই এক্সপোর্ট অ্যাসে গিয়ে আমাকে এক্সপোর্ট করতে হবে। তো আমি সাপোজ এটা এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট করতে হলে ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাস। স্যার রাইট বাটনে চাপ দিলে কি ফাইল আসবে না স্যার? হ্যাঁ, আসবে। আচ্ছা, তাহলে এখন এসে আমরা না, রাইট বাটনে ক্লিক করলে আসবে না, এটা লেফট বাটন থেকে পিছনের উপরে যদি আমি চাপ দিয়ে রাইট বাটন চাপ দিই, শুধু লেফট বাটনেই আসবে। আচ্ছা, এখন তাহলে আমরা কি করছি, এই ফাইলটাকে আমরা চেঞ্জ করে ডেস্কটপে সেভ করব। কি ফাইল হিসেবে? জেপিইজি ফাইল হিসেবে, এই যে জেপিইজি। আর এটা আমরা অবশ্যই ইউজ অ্যাট আর্টবোর্ড, এটা ক্লিক করব, করে আমরা ডেস্কটপে এটা এক্সপোর্ট করলাম। এখন আমাকে জিজ্ঞেস করছে যে এটা ইমেজ কালার মোড কি হবে? 8 GB অবশ্যই, কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি হবে,
অপশনস এগুলোতে আছে, দিয়ে আমরা ওকে। এখন এই ছবিটা কিন্তু ডেস্কটপে চলে এসেছে। কোথায় এসেছে? যেখানে। এইটা এখন আমরা চাইলে কভার ফটোতে ব্যবহার করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি কখনো ফেসবুকে যাই, ফেসবুকে গেলে আমরা এটা ব্যবহার করতে পারবো। আমরা ব্যবহার করি ফেসবুকেই। তোমরা তো কভার ফটো ইউজ করো, তাই না? আচ্ছা, আমাদের এখানে ঝিনাইদহ গ্রাফিক ডিজাইন টিম মানে আমাদের একটা গ্রুপ আছে। জানো তো ঝিনাইদহ গ্রাফিক ডিজাইন টিমে যোগদান আছে? তোমরা কি যোগদান করেছো? এই গ্রুপে সবার যোগদান করতে হবে, ঠিক আছে? যোগদান করা সবার বাধ্যতামূলক। তো এইটা আমরা এখন এই যে এডিটে আসলাম, এডিটে এসে আপলোড ফটোস বললাম, এখানে দিয়ে ওপেন না, ওখানে শো করবো এরকম, যখন ওপেন করা হবে তখন পুরো দেখা যাবে। কিছু ছবি হচ্ছে ডাইরেক্ট এডিট হয়ে যাবে, ছবি দিলেই এডিট, ছবি বলতে শেষ, আচ্ছা দেখ, আমরা আস্তে আস্তে আরও তোমরা হচ্ছে যে ফেসবুক কভার ফটো তৈরি করবা এবং খুব চমৎকার, এটা তো আমি দেখানোর জন্য করলাম আর কি, ঠিক আছে? তো এটা ছিল আমাদের কত নম্বর ক্লাসে? এটা ছিল 3 নম্বর ক্লাসে, যে আমরা ক্রিয়েট এ ফেসবুক কভার ফটো। এটা ফেসবুক কভার ফটো আমরা তৈরি করে দেব। আর হোয়াট ইজ ওপেন সাব মেনু, হোয়াট ইজ দ্য শর্টকাট, আমরা ওপেন সাব মেনুটার কী কাজ এবং এটা শর্টকাট কমান্ড কী সেটা এটা জানা আছে। এটা ওপেনটা কিন্তু আছে এই যে ফাইলে গিয়ে এই যে ওপেন, শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ও, ঠিক আছে? কন্ট্রোল ও হচ্ছে শর্টকাট কমান্ড। কাজ কি জানো তো? ফাইলে গিয়ে ওপেনের কাজ কি? ওপেন আসলে আমাদের পুরনো কোনো কাজ যদি আমরা ওপেন করতে চাই তাহলে সেই ফাইলটা আমরা এখান থেকে ওপেন করে নিয়ে আসতে পারি, এই কারণে এটা ওপেন। আচ্ছা, এটা গেল ওপেন গেল। তারপর আছে কি হোয়াট ইজ ওপেন রিসেন্ট ফাইল। হোয়াট ইজ ওপেন রিসেন্ট ফাইলটা কি? হোয়াট ইজ ওপেন রিসেন্ট ফাইল, হোয়াট ইজ ওপেন রিসেন্ট ফাইল, এটা কি হবে? এই যেখানে গেলে ফাইল, ফাইলে গিয়ে ওপেন রিসেন্ট ফাইল যদি আমরা ক্লিক করি দেখবো যে রিসেন্ট আমি যেসব ফাইলে কাজ করেছি তার 19টা তালিকা এখানে দেখাচ্ছে। এটাকে বলা হচ্ছে কি, নাম কি এটার? ওপেন রিসেন্ট ফাইল, এটার নাম। এগুলো তো 19টা পর আসতে তো মুছে যাবে না? হ্যাঁ, এটা তো 19টা পর আসতে তো মুছে যাবে না? হ্যাঁ, 20টার পর থেকে মোছা শুরু হবে, মানে রিসেন্ট 20টা দেখাবে। হ্যাঁ, সব থেকে দিলে রিসেন্ট হলো না। হুম। আচ্ছা, হোয়াট ইজ ব্রাউজিং ব্রিজ, এটা ফটোশপের সাথে যখন আমরা এটার একটা ব্রিজ মানে আমরা জানি সেতু স্থাপন করা, ফটোশপ এবং ইলাস্ট্রেটর যখন যৌথভাবে কাজ করা হবে তখন ব্রাউজ ইন ব্রিজ ব্যবহার করা হবে। আচ্ছা, এর শর্টকাট কমান্ড আছে কন্ট্রোলটার ও। বাড়ি হচ্ছে স্যার 7-1। আচ্ছা, তারপর 4 নম্বর আছে কি হোয়াট ইজ ক্লোজ, হোয়াট ইজ দ্য শর্টকাট কমান্ড। ক্লোজ কি এবং এর শর্টকাট কমান্ড কি? শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ডাব্লু, চলমান ফাইলকে বন্ধ করার জন্য উক্ত কমান্ড ব্যবহার করা হয়। আর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ডাব্লু। হোয়াট ইজ ব্রাউজ ইন ব্রিজ, এটা যে আমরা যখন ফটোশপের সাথে সেতু স্থাপন করব, অর্থাৎ দুটো প্রোগ্রাম একই সাথে কাজ করছি, অর্থাৎ ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটো প্রোগ্রাম একসাথে কাজ করছি, সেই সময় দুটো সফটওয়্যারে ওপেন আছে। একটা ফাইল আমি ফটোশপে এডিট করছি, সেই এডিট ফাইলটাকে আমি আবার ইলাস্ট্রেটরে নিয়ে আসছি, অথবা ইলাস্ট্রেটরের ফাইলটাকে ফটোশপে নিয়ে যাচ্ছি। এই কাজটা করার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। আর ক্লোজ তাহলে কি? ক্লোজের কাজ, ক্লোজ মানে কি? আমরা যদি ফাইলে যাই তাহলে এখানে আমরা একটা ক্লোজ অপশন পাবো। কোথায় আছে এটা? এই যে ক্লোজ। এই ক্লোজের কাজ কি? চলমান কোনো ফাইলকে বন্ধ করা, মানে আমি যে কাজটা এখন রানিং চলমান আছে সেইটা শুধুমাত্র বন্ধ করা। তাহলে আমি ক্লোজে ক্লিক করলাম, যে ফাইলে কাজ করছে সেইটা আমি সেভ করবো কিনা, না করলে নো,
আর সেভ করলে ইয়েস। ইয়েস করলে অবশ্যই সেভ চাইতো। আবার একটা আমি এই ফাইলেও কিন্তু কাজ করছিলাম, সেই ফাইলটা ওপেন হবে। তাহলে এখানে কি বলছে, চলমান ফাইলকে আমরা কিন্তু ক্লোজ করছি। এটা কিন্তু মনে রাখতে হবে, কন্ট্রোল ডাব্লিউতে শুধুমাত্র চলমান ফাইল বন্ধ হয়। আর হোয়াট ইজ সেভ অ্যান্ড সেভ অ্যাস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? সেভ এবং সেভ অ্যাস কী এবং এর পার্থক্য কী জানা আছে কারোর? 5 নম্বর প্রশ্নের উত্তর। না স্যার, একটু বলে দেন। সেভ তো জানি স্যার, সেভ ইজ দ্য কাজ কি স্যার? যে কোনো প্রোগ্রামে দেখবে যে ফাইলের মধ্যে দুটো অপশন থাকে, সেভ আর সেভ অ্যাস। এটা পৃথিবীর সব ওয়েব সফটওয়্যারের মধ্যেই থাকে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর সব জায়গায় থাকে। তো এই দুটোর বিষয়ের ভিতরে একটা মৌলিক পার্থক্য আছে। আমরা যখন কোনো ফাইল, একই ফাইল যখন বারবার সেভ করি তখন সেভ করা হয়, কিন্তু একই ফাইল যখন আমরা অন্য নামে সেভ করার প্রয়োজন পড়ে তখন আবার সেভ অ্যাসে আসতে হয়। যেমন আমি এখন যে ফাইলটা কাজ করছি, এই ফাইলটার নাম হচ্ছে আনটাইটেল 1, কিন্তু আমি চাচ্ছি যে আর একটা ফাইল তৈরি হবে যার নাম অন্য নামে হবে, সেই ক্ষেত্রে আমাকে সেভ অ্যাসে আসতে হবে। ফাইল সেভ অ্যাস, এই যেটা বলছে যে নতুন যে ফাইলটা তৈরি হবে তার নাম কি, অর্থাৎ নতুন অন্য একটা নামে অন্য একটা ফাইল তৈরি করার জন্যে আমরা এই জায়গায় আসলাম, সেভ অ্যাস। এখন অন্য নাম দিতে পারি, এতক্ষণ তো আনটাইটেলড 1 ছিল, এখন আমি এটার নাম দিতে পারি হচ্ছে প্র্যাকটিক্যাল 1। স্যার ওটা সেভে গিয়ে ওই ইয়ে করা যাবে না স্যার? ওটা রিমুভ করা যাবে না? না, এখানে তো দুটো বিষয় হচ্ছে যে একটা হচ্ছে ফাইল এখানে দুটো তৈরি হয়ে যাচ্ছে। কারণ আগে একটা ফাইল ছিল যার নাম ছিল আনটাইটেলড 1, সেই ফাইলটা থাকছে, আবার নতুন আর একটা ফাইল তৈরি হচ্ছে। আর সেভে তো শুধু একটা ফাইলই থাকে। স্যার একটা ফাইল তো দুইবার একই নাম হলে নিবে না, একই নাম তো দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে এখানে সেভে গিয়ে ওইখানে তো ওটা রিমুভ করে এই কাজটা করা যাবে। সেভ আর সেভ অ্যাস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বুঝলাম। হাউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফাইল সেভ অর নট? আমি কিভাবে বুঝবো যে ফাইল সেভ হয়েছে কি হয়নি? আমার তো এটা জানতে হবে যে ফাইল সেভ হয়েছে কিনা। স্যার সেই ক্ষেত্রে আনটাইটেলড হেডারে কোনো টাইটেল থাকলে উক্ত ফাইল সেভ আছে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ আমরা এই যে এখানে যখন এইখানে আসি তখন এই যে এখানে প্র্যাকটিক্যাল 1 নামে আমি ফাইলটা সেভ করেছি। এই যে প্র্যাকটিক্যাল যতক্ষণ আনটাইটেল থাকে তখন আমরা বুঝি যে এই ফাইলটা আমরা এখনো সেভ দিইনি। আর যখন আমরা এটা একটা নাম দিয়ে সেভ করি তখনই সেই ফাইলটা কেবলমাত্র সেভ হয়েছে বলে ধরে নেওয়া হয়। আনটাইটেলড হলে এটা সেভ হয়নি বলে আমরা ধরে নেব। কিন্তু আবার কেউ যদি আনটাইটেলড নামেই সেভ করে তাহলে তো ওই ফাইলের নাম তখন আনটাইটেলড হয়ে যাবে। এটা হচ্ছে হাউ, আচ্ছা তারপরে সেভ আছে না, হাউ মেনি ভার্সনস রিলিজড অ্যাট দ্য মোমেন্ট, অর্থাৎ এখন কতগুলো ভার্সন এখন আমরা বাজারে এখন দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটরে সেই 3 থেকে শুরু হয়েছে, ইলাস্ট্রেটর 3, ইলাস্ট্রেটর 8, ইলাস্ট্রেটর 10, সিএস, তারপরে ইলাস্ট্রেটর সিসি, ইলাস্ট্রেটর 2020, 2021, এখন 22 সাল চলেছে, 22 চলেও আসতে পারে। আমার কাছে নেই, 21 পর্যন্ত আছে। তাহলে এর যে বিভিন্ন ভার্সন আছে সেই ভার্সনের মধ্যে আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করি। এক্ষেত্রে দোকানগুলোতে দেখি যে ওরা 8 ইউজ করে, মানে 8 আজ থেকে আরও 20 বছর আগের কথা বলছে, ওরা দেখি এখনও পাল্টায়নি। ওরা পাল্টায় না পাল্টাক আমরা অবশ্যই লেটেস্ট ভার্সন ইউজ করি। তবে এইটা খুব ভালো ছিল, এইটা আমিও ইউজ করেছি আর কি। আচ্ছা 8 নাম্বার বলা হচ্ছে হাউ ক্যান ইজিলি টাইপ বাংলা অ্যান্ড ইংলিশ, আমরা কিভাবে খুব সহজে বাংলা এবং ইংলিশ আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, তো আমাদের বাংলা এবং ইংলিশ তো লিখতে হবে। তো আমাদের সব কম্পিউটারে বাংলা না দেওয়া থাকলে এটা বাংলা সাপোর্ট করবে না। আমরা যখন টেক্সট নিই তখন এখানে তো বাংলা বা ইংলিশ লেখা যায়। এখানে সিলেক্ট করার পরে আমাদের এখানে ফন্ট চেঞ্জ করে দিতে হয়, ফন্টের সাইজ চেঞ্জ করতে হয় উপরে কন্ট্রোল থেকে। ফন্টের সাইজ 12 রয়েছে, এটা আমি দিলাম 60। আর এখানে যে কি ফন্টে লেখা হবে সেইটা ফন্ট ফেসটা আমাদের চেঞ্জ করে সুতনি এমজে দিতে হবে। সুতনি এমজেটা থাকে একদম নিচে চলে আসবে, সুতনি এমজে নিবে এখানে। আর কিবোর্ড থেকে একটা জিনিস পরিবর্তন করতে হবে, সেটা কন্ট্রোল অল্টার বি, এইটা দিয়ে এখন লিখতে পারবে।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাহলে এখানে কিন্তু আমরা খুব সহজে আমরা এখানে বাংলা এখানে লিখতে পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। তো এখানে আমাদের এই প্রশ্নের মধ্যে বলছে যে হাউ ক্যান ইজিলি টাইপ বাংলা অ্যান্ড ইংলিশ। তাহলে এখানে তিনটে জিনিস পরিবর্তন করতে হবে। একটা হচ্ছে বিজয় সফটওয়্যার আপনার কম্পিউটার থাকতেই হবে, অবরোধেও করা যায়, হ্যাঁ। আর এটা কি কন্ট্রোল অল্টার বি দিতে হবে, দিয়ে আমাদের কিবোর্ড চেঞ্জ করে নিতে হবে, কিবোর্ড চেঞ্জ করে নিয়ে এটা লিখতে হবে। আর আরেকটা হচ্ছে আমাদের ওই যে ফন্ট সিলেক্ট করতে হবে, ফন্ট সিলেক্ট ফন্ট। অবশ্যই আমরা ফন্ট সিলেক্ট করব, ফন্ট সিলেক্ট করব হচ্ছে সুতনি এমজে, সুতনি এমজে ফন্টটা আমরা এখানে সিলেক্ট করব, ঠিক আছে। করলে তাহলে কিন্তু আমরা সহজে বাংলা লিখতে পারছি। এটা আমরা আস্তে আস্তে শিখবো। আর ওই যে সেভ অ্যাজ কপি, ওই যে একই সেভের মতো, সেভ অ্যাজের মতোই সেভ অ্যাজ কপির মাধ্যমে আমরা এই কপিটা সেভ করতে পারবো। স্যার একটু উপরে যান স্যার। কোনটা? সুতো নিয়ম যে না, সুতো নিয়ম থাকে না তো, নিয়ে আসতে হয়। আমি তো এই যে সুতো নিয়ম যে কন্ট্রোল বার থেকে নিয়ে আসলাম, না ইলাস্ট্রেটের সাথে নেই, আলাদা যে সফটওয়্যার ইনস্টল দিতে হবে, যেখানে লিখে দিয়েছি বিজয় সফটওয়্যার ইনস্টল দিতে হবে। আলাদা যে কেউ বলছে অভ্র যদি সেট আপ দিলে অভ্র দিয়ে লিখতে পারবা। আচ্ছা, আর এই যে সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল আমরা কিন্তু এখান থেকে জেনে নিলাম। কোথায় আসবো? এখানে আসবো। কোথায় আছে দেখেন। তো আমাদের ক্লাসটা